أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما. Dear brothers and sisters, welcome all of you uh, to our today's class. You know that our today's class is very special and very significant because today you are going to learn something very practically. So, what you have learned in our previous classes, based on that classes, you will learn something more practically in this class. So, hopefully, inshallah, you will be very careful, very attentive to learn something, inshallah. Hopefully, you will benefit a lot from our today's class, inshallah. So, our today's topic is how to write an article. কি ঠিক আছে? আজকে আমাদের টপিক হচ্ছে কি how to write an article. Uh, Contents. You see the contents. Total we have 10 issues today for discussion and describe. Inshallah, I'm going to describe these things among you. Hopefully, inshallah, you will enjoy. প্রথম হচ্ছে কি টাইটেল অফ দ্য আর্টিকেল নাকি, এরপর আলোচনা করবো অ্যাবস্ট্রাক্ট, এরপর ইন্ট্রোডাকশন, এরপর রিসার্চ মেথোডোলজি, লিটারেচার রিভিউ, বডি, ফাইন্ডিংস, কনক্লুশন, অ্যাকনলেজমেন্ট, বিবলিওগ্রাফি। এগুলো হচ্ছে কি সাধারণত একটা আর্টিকেলের ভিতরে এই সমস্ত জিনিসগুলো থাকে। একটা আর্টিকেল আপনি যদি পাবলিশ করতে যান অথবা একটা আর্টিকেল আপনি যদি লিখতে যান, তখন আপনার আর্টিকেলের ভিতরে এই জিনিসগুলো থাকা কি কম্পালসরি। এই জিনিসগুলো থাকতে হবে আপনার আপনার আর্টিকেলের মধ্যে। তো চলুন আমরা ইনশাল্লাহ আরম্ভ করি। প্রথম হচ্ছে কি টাইটেল অফ দ্য আর্টিকেল। প্রথম আপনি যখন একটা আর্টিকেল লিখতে যাবেন তখন আপনাকে একটা টাইটেল কল্পনা করতে হবে, যে টাইটেলের আন্ডারে আপনি আপনার আর্টিকেলটা ডেভেলপ করবেন, লিখবেন। সো টাইটেল আবার চেঞ্জ হতে পারে, সমস্যা নাই। টাইটেল আবার কি হতে পারে, চেঞ্জ হতে পারে। মনে করুন আপনি একটা থিম নিয়ে আপনি আর্টিকেল ডেভেলপ করছেন, তো হয়তোবা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী অথবা কেউ যদি আপনাকে কোনো সাজেশন দেয়, পরামর্শ দেয়, তার আলোকে আপনি আপনি টাইটেল চেঞ্জ করতে পারেন। তো এখানে আহ, এক নম্বরে যে বিষয়টা হচ্ছে টাইটেল শুড বি অ্যাট্রাকটিভ। আপনি এমন একটা টাইটেল আর্টিকেলের জন্য চুজ করবেন, নিবেন, যে টাইটেলটা কি হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে। মানুষ যাতে করে এক নজর দেখেই তার পড়ার প্রতি আগ্রহ এসে যায়, যে এত সুন্দর আর্টিকেল, মনে হয় ভিতরে জানি কি আছে। তো তার একটা আগ্রহ আসবে। আপনার টাইটেলটা যদি কি কি হয়, অ্যাট্রাকটিভ হয়, টাইটেলটা যদি ইন্টারেস্টিং হয়, আকর্ষণীয় হয়, তখন রিডাররা এটাকে পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে। এই জন্য অবশ্যই আপনার টাইটেলটা কি হতে হবে, ইন্টারেস্টিং হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে। এরপরে হচ্ছে এই টাইটেলটা কি হতে হবে, শর্ট হতে হবে। শর্ট, কনসাইজ অ্যান্ড মিনিংফুল। এটা যত শর্ট হবে এবং যত কনসাইজ হবে, যত মিনিংফুল হবে, এটা ততই কি হবে, সুন্দর হবে। কিছু মানুষ আছে মনে করেন টাইটেল যদি মনে করেন আপনি দুই দুই লাইন লেখেন, তাহলে এটা টাইটেল না। মানুষ এই সমস্ত টাইটেল দেখলে কি হবে, বিরক্ত বোধ করবে, মানুষ পড়বে না। আর আপনার টাইটেলটা যদি কি হয়, শর্ট হয়, কনসাইজ হয় এবং অর্থবহ হয়, তখন মানুষ এটা এক নজর দেখার সাথে সাথে তার ভিতরে আগ্রহ সৃষ্টি হবে, যে আমি একটু দেখি ভিতরে কি আছে। এরপর হচ্ছে কি প্রবলেম অ্যান্ড সলিউশন শুড বি ইন দ্য টাইটেল। টাইটেলটা এরকম হবে, প্রথম অংশ হবে কি প্রবলেম, পরের অংশ হবে সলিউশন। মানে আপনার টাইটেলটাকে এরকম ভাবে সাজাইতে হবে যে প্রথম অংশে কি থাকবে, প্রবলেম থাকবে, এরপর অংশে সলিউশনের কথা উল্লেখ থাকবে। এটা এই আপনার টাইটেলটাকে এইভাবে দাঁড় করাতে হবে। যেমন আমি আজকে একটা আর্টিকেল
এক জার্নালে সাবমিট করছি। এই জার্নালটা হচ্ছে Q1। পৃথিবীতে আপনার টপ গ্রেডের, একেবারে টপ গ্রেডের জার্নাল হচ্ছে কি Q1। Q1 হচ্ছে সবচাইতে সবচাইতে আপনার হাই র্যাঙ্কের জার্নাল। এটা হলো Q1। তো যেখানে আপনার সাধারণত বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসররা আর্টিকেল পাবলিশ করে, লেখা পাবলিশ করে। তো এই সমস্ত জার্নালে পাবলিশ করা ভেরি টাফ। আপনার লেখা আইডিয়া, আপনার এই আর্টিকেলের অর্গানাইজেশন, সবগুলা যদি এক্সিলেন্ট না হয়, এই সমস্ত জার্নালে চান্স পাওয়া যায় না। তো এখানে আহ, তো আমি আজকে যে আর্টিকেলটা সাবমিট করলাম এটা হচ্ছে কি আমি আপনাদের সাথে টাইটেলটা শেয়ার করি ইনশাল্লাহ, যদিও এটা এখনো পাবলিশ হয় নাই। তো টাইটেলটা হচ্ছে এরকম যে অ্যাপোস্টাসি ইন দ্য ভিউ পয়েন্ট অফ ফোর মাজহাবস অ্যান্ড কন্টেম্পোরারি ইসলামিক স্কলার্স, এ মাকাসিদিক স্টাডি। তাহলে এখানে বলা হচ্ছে কি, চার মাযহাবের মতে অ্যাপোস্টাসিটা কি, এবং বর্তমান সমসাময়িক ইসলামিক স্কলারদের মতে। তাহলে কি আপনার চার মাযহাব এবং বর্তমান সমসাময়িক স্কলারদের মতে অ্যাপোস্টাসি সম্পর্কে তাদের অভিমত কি, এইটাকে মাকাসিদা শরিয়ার আলোকে একটা স্টাডি করা হয়েছে। তো এরকম আর কি। তাহলে প্রথমে উল্লেখ করা হয়েছে যে অ্যাপোস্টাসিটা কি, চার মাযহাবের অনুসারে অ্যাপোস্টাসিটা কি, এবং এই আপনার কন্টেম্পোরারি সমসাময়িক যারা স্কলার আছে এরা অ্যাপোস্টাসিটি কিভাবে দেখে। এখন আপনারা বলতে পারেন অ্যাপোস্টাসি মানে কি। অ্যাপোস্টাসির মানে হচ্ছে আর কি ইরতেদাদ, মানে মোরতাদ, রিদ্দা। ওই যে যারা ইসলাম ত্যাগ করে, যারা মোরতাদ হয়ে যায়, তাদের বিধান কি, তাদেরকে কি কি হত্যা করতে হবে, নাকি তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিতে হবে? ইসলাম কি বলে, ফিক কি বলে, ইসলামিক ল কি বলে, এটা হচ্ছে ইসলামিক ক্রিমিনাল লয়ের অংশ। তো এগুলা ইসলামিক ক্রিমিনাল লয়ের অন্তর্ভুক্ত। তো এখানে আপনার এই অ্যাপোস্টাসি নিয়ে আমার আগে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে মালয়েশিয়া থেকে। তো এটা আমার সেকেন্ড আর্টিকেল অ্যাপোস্টাসির উপরে। তো এরকম আর কি। তো আপনার আর্টিকেলের যে একটা টাইটেল হবে, প্রথম হবে কি প্রবলেম, এরপরে হবে সলিউশন, মানে টাইটেলে এটা উল্লেখ থাকবে। এরপর হচ্ছে টাইটেল শুড বি ইউনিক। আপনি যে টাইটেলের আন্ডার আপনার আর্টিকেল ডেভেলপ করবেন, আপনার টাইটেলটা কি হতে হবে, ইউনিক হতে হবে। কারণ আপনার টাইটেলটা যদি ইউনিক না হয়, তাহলে কি হবে, আপনার আর্টিকেল অনেকে পড়তে আগ্রহী হবে না, বলবে এই সমস্ত টাইটেলের আর্টিকেল তো আরো অনেক আছে, কিন্তু ভিতরে কি আছে সে তো ওইটা জানবে না। অথবা আপনি যদি হুবহু একই টাইটেলে যদি লেখেন, হ্যাঁ, তখন দেখবেন অন্যজন আবার ক্লেম করতে পারে যে উনি আমার আমার টাইটেল অনুসরণ করে লেখছে, এরকম ক্লেম আসতে পারে। তো এই জন্য ভালো হয় কি, আপনি আপনার মতো স্টাডি করবেন, অসংখ্য টাইটেল আপনি ডাউনলোড করবেন, সমস্ত টাইটেল দেখে আপনি আপনারটাকে ডেভেলপ করবেন। তো এখানে বলা হচ্ছে টাইটেল শুড বি ইউনিক। এটা কি হতে হবে, আপনারটা আর্টিকেলের কারো টাইটেলের মতো হওয়া চলবে না, আপনারটা ইউনিক হতে হবে। এরপর হচ্ছে কি কমপ্লেক্স ওয়ার্ডস শুড বি অ্যাভয়েডেড ফ্রম দ্য টাইটেল। আপনি যে টাইটেলটা দাঁড় করাবেন এই টাইটেলের ভিতরে কোনো কমপ্লেক্স ওয়ার্ড থাকা যাবে না। যেমন এমন কোন শব্দ যেটার অর্থ কি দুর্বোধ্য, মানে যেটা যে শব্দের অর্থ মানুষের কাছে অপরিচিত, একেবারে ডিপ স্টাডি করে এটার অর্থ জানতে হয়। অথবা যে শব্দটা আপনার অহরহ ইউজ হয় না, ব্যবহার হয় না, যেটা আপনার মানে খুবই দুর্বোধ্য, হ্যাঁ, এরকম শব্দ টাইটেলে রাখা ঠিক নয়। এরপর হচ্ছে কি ফরেন ওয়ার্ডস শুড বি ইটালিক। টাইটেলের ভিতরে যদি কোনো অ্যারাবিক ওয়ার্ড থাকে, যা অথবা যদি বাংলা শব্দ থাকে, তখন এগুলোর কি করতে হবে, ইটালিক করতে হবে। এই যে ইটালিক দেখতে পাচ্ছেন। হুম। হ্যালো।
হ্যালো। নো জি স্যার, ভাই দেখতে কি আবার একটু বলেন তো? হ্যাঁ, ইটালিক দেখতে পাচ্ছেন? মানে যদি টাইটেলের ভিতরে ফরেন কোনো শব্দ আসে, যেমন যেমন কি অ্যারাবিক শব্দ, ইংলিশের জন্য অ্যারাবিক ওয়ার্ড কি, এটা একটা ফরেন শব্দ, মানে কি বিদেশি শব্দ। ইংলিশ ভাষার জন্য বাংলা শব্দ কি, বাংলা শব্দ একটা একটা বিদেশি শব্দ। তো এই শব্দকে আপনি যখন ইংলিশে লিখবেন, তখন এটাকে কি করতে হবে, এইভাবে ইটালিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ইটালিকটা? জি। ইয়েস স্যার। হ্যাঁ, এইভাবে ইটালিক করে দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট। ভাই, হ্যাঁ। একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে, আমরা যখন আর্টিকেল লিখবো তখন যদি আর্টিকেলে এরকম শব্দ আসে যে ওয়ার্ডটা আসলে তুমি কি রাসেলে? মানে জি, ও হ্যাঁ, বলো। যে যে ওয়ার্ডটা আসলে আমরা মানে এটা অ্যারাবিক ওয়ার্ড ঠিক আছে, কিন্তু এটা বেশিরভাগ ইউজ হয় ইংলিশে যখন ইউজ করি তখন এটা ওই ওই অ্যারাবিক ওয়ার্ডটাই ইংলিশে আমরা ইউজ করি। যেমন যেমন মনে এক্সাম্পল করেন দাও। হইতে পারে ঈদ, যেমন ঈদ। ঈদ, ঠিক হ্যাঁ, আছে। ঈদ। হুম। হ্যাঁ, যে হইতে পারে দাওয়া, দাওয়া। ঠিক আছে। যে দাওয়া যে শব্দটা আছে, এখন দাওয়া যে শব্দটা বেশিরভাগই ইসলামিক মানে কন্টেক্সটে ব্যবহার করে, কিন্তু এখানে দাওয়ার যে মূল ইসলাম মানে ইংলিশের যে অর্থটা আসে, হুম। হ্যাঁ, প্রিচিং বা স্প্রেডিং, হুম। এই জিনিসটা কিন্তু আমরা বলি না, বিশেষ করে আমরা দাওয়াই বলি। হুম। এখন এই যে দাওয়া লেখবো, হ্যাঁ, মনে করেন আমি যদি এরকম বলি বা এরকম লিখি, যে দাওয়া অ্যাক্টিভিটি অফ বাংলাদেশ, আহ, এখানে পিরিয়ড দিলাম অমুক এই তারিখ থেকে এই তারিখ বা এই সাল থেকে এই সাল। হুম। এখন এই যে দাওয়া অ্যাক্টিভিটি, হুম। এখন এই দাওয়া লেখাটাকে কি আমি ইটালিক করতে হবে বা হ্যাঁ, ইটালিক হ্যাঁ, করব, হ্যাঁ, ইটালিক না করে দেওয়া এটা ভালো। মানে বেশি ইটালিক। প্রচলিত হওয়ার কারণে? হ্যাঁ, ইটালিক করে দেওয়া ভালো, কারণ কারণ এটা ইংলিশ ওয়ার্ড না, এটা অ্যারাবিক ওয়ার্ড। যদিও ইয়া পপুলার, কিন্তু তারপরও এটাকে ইটালিক করে দেওয়া ভালো। এই হুম, আচ্ছা এরপর ঠিক আছে, এরপর ধন্যবাদ। হচ্ছে কি, এখন অ্যাবস্ট্রাক্ট আমরা প্রথম আর্টিকেল যখন লিখবো, তখন আর্টিকেলের ভিতরে প্রথম যেই লেখাটা আসবে সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি, আপনার পুরো আর্টিকেলে কি আছে এই সম্পর্কে একটা কি সংক্ষেপে একটা বর্ণনা এখানে এই সার অ্যাবস্ট্রাক্টের সংখ্যা। ভিতরে লিখতে হয়। হ্যাঁ, সারমর্ম। তো এখানে আপনার এই অ্যাবস্ট্রাক্টটা আপনার ইয়া ইয়া কত ওয়ার্ডের হবে, 250 ওয়ার্ড নাকি 300 ওয়ার্ড, এটা এটা জার্নাল বেদে কি হয়, ভিন্ন হয়ে থাকে। কিছু জার্নালে মনে করেন 200 ওয়ার্ড চাই, কিছু জার্নালে চাই 250, কিছু জার্নাল চাই 300 ওয়ার্ড। তো অ্যাবস্ট্রাক্টটা এই 250 থেকে 300 ওয়ার্ডের ভিতরে লিখতে হয়। তো abstract should be short, containing not more than 250 or 300 words। এর ভিতরে আপনার অ্যাবস্ট্রাক্টটা থাকতে হবে। এরপরে অ্যাবস্ট্রাক্টটা কিভাবে লিখবেন, ইন্ট্রোডাক্টরি অফ দ্য সেন্টেন্স অফ দ্য টাইটেল। যে টাইটেল যেটা আছে, আপনার আর্টিকেলের মেইন টাইটেল, এই টাইটেলকে আগে পরিচয় করিয়ে দিতে হবে আপনার প্রথম বাক্যতে। যে প্রথম প্রথম বাক্যতে লিখবেন যে আপনার টাইটেলটা কি, এটা মানুষের কাছে পরিচয় করে দিতে হবে, অথবা টাইটেলের ব্যাখ্যাটা আপনার অ্যাবস্ট্রাক্টের শুরুতে লিখতে হবে। ইন্ট্রোডাক্টরি অফ দ্য সেন্টেন্স অফ দ্য টাইটেল। টপিক শুড বি ক্লারিফাইড ফার্স্ট। এই যে এখানে আসছে যে আপনি যে টপিকে লিখতেছেন, এই টপিকটা অ্যাবস্ট্রাক্টের ভিতরে কি থাকতে হবে, প্রথমে এটার একটা বর্ণনা থাকতে হবে, এটার অর্থটা স্পষ্টভাবে আহ, লিখতে হবে। এরপর হচ্ছে কি অবজেক্টিভ অফ দ্য রিসার্চ। এই অবস্থাকের ভিতরে এরপরে কি উল্লেখ করতে হবে, রিসার্চের উদ্দেশ্য কি, আপনি কি উদ্দেশ্যে রিসার্চটা করতেছেন সেটা ওই জায়গায় লিখতে হবে। তারপর হচ্ছে ফাইন্ডিংস অফ দ্য রিসার্চ। আপনি এই রিসার্চ করতে গিয়ে আপনি কি পেয়েছেন, নতুন কি পেয়েছেন, এটা এখানে সংক্ষেপে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে মেথোডোলজি শুড বি এক্সপ্লেইনড কনসাইজলি। আপনি কোন মেথোডোলজি অবলম্বন করে এই আর্টিকেলটা লিখছেন, এটা সংক্ষেপে অ্যাবস্ট্রাক্টের ভিতরে উল্লেখ করবেন। এরপর হচ্ছে রিকমেন্ডেশন, যেমন এই আর্টিকেলটা ইয়া আপনার যদি পাবলিশ হয় তাহলে কি উপকার আসবে, উপকার হবে, এটা কাদের জন্য উপকার আসবে, এইভাবে শর্টলি কি কি দিতে হবে, একটা বর্ণনা দিতে হবে। টোটাল হচ্ছে কি 250 থেকে 300 ওয়ার্ডের ভিতরে আপনার এই পুরো অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে। তারপর হচ্ছে কি ইন্ট্রোডাকশন।
এরপরে আর্টিকেলের পরে আসবে কি অ্যাবস্ট্রাক্টের পরে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন শুড বি রিটেন এট দ্য এন্ড অফ দ্য রাইটিংস। এটা কি কেউ কি বোঝেন? এই বাক্যের অর্থটা বোঝেন কেউ? ইন্ট্রোডাকশন শুড বি রিটেন এট দ্য এন্ড অফ দ্য রাইটিংস এর মানে কি কে স্যার বুঝতে স্যার পারছেন? এই যে সূচনা স্যার সূচনাটা হবে একদম লেখার শেষের দিকে লিখতে হবে, এরকম হ্যাঁ, কিছু। হ্যাঁ, মানে কি, মানে আপনি এর দ্বারা কি বুঝতে পারছেন দেখি, এক্সপ্লেইন করেন। ভাই আমি বলবো। যে যে ওয়েলকাম। আচ্ছা, এখানে ইন্ট্রোডাকশন শুড বি রিটেন এট দ্য এন্ড অফ দ্য রাইটিং, অর্থাৎ আমি আমার এই পুরো রাইটিংটা কমপ্লিট করার পরে হ্যাঁ। এইটাতে আমি যে জিনিসগুলো আনছি এই হুম। জিনিসগুলোকে আমি সংক্ষেপে পরিচিত করে দেবো ইন্ট্রোডাকশন। এই জন্য এখানে বলতে যে ইন্ট্রোডাকশনটা সবার শেষে লিখতে হবে। রাইট। হ্যাঁ, ইন্ট্রোডাকশন যদিও আপনার অ্যাবস্ট্রাক্টের পরের পেজে আসবে নাকি, কিন্তু পরপরে এই থাকে, জি। জি, কিন্তু অবস্থাকে পরপরে থাকে। হ্যাঁ, কিন্তু এই লেখাটা লিখতে হবে আপনার সম্পূর্ণ আর্টিকেলটা লেখার পরে। সম্পূর্ণ আর্টিকেলটা যখন লেখা হয়ে যাবে তখন আপনি ইন্ট্রোডাকশনে হাত দিবেন, ইন্ট্রোডাকশন আপনি একটু লিখবেন, কারণ আর্টিকেলের ভিতরে কি আছে না আছে যখন আপনার লেখা হয়ে যাবে তখন আপনার জন্য ইন্ট্রোডাকশনটা লেখা কি হবে, সহজ হবে। কারণ ইন্ট্রোডাকশনে আপনি উল্লেখ করতে হবে লাস্টে দিয়া যে আমার এই আর্টিকেলের ভিতরে এই এই জিনিসগুলা উল্লেখ আছে। এই জন্য বেটার হচ্ছে কি ইন্ট্রোডাকশনটা সবার লাস্টে লিখতে হয়। তো এখানে আরেকজনকে ঢুকতেছে। হ্যাঁ, তাহলে কি ইন্ট্রোডাকশন শুড বি রিটেন এট দ্য এন্ড অফ দ্য রাইটিংস। আপনার সমস্ত আর্টিকেল লেখার পরে, পুরো লেখাটা লেখার পরে আপনি ইন্ট্রোডাকশনের হাত দিবেন, ইন্ট্রোডাকশন লেখা শুরু করবেন। তো ইন্ট্রোডাকশন, এরপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড অফ দ্য টপিক শুড বি ডিসক্রাইবড ইন ইন্ট্রোডাকশন। আপনার ইন্ট্রোডাকশনের ভিতরে থাকবে কি আপনি যে টপিকটা, যে যে টপিকের আন্ডারে লিখতেছেন, যে টপিক সম্পর্কে লিখতেছেন, এই টপিকের ব্যাকগ্রাউন্ডটা কি, এই টপিকের ব্যাকগ্রাউন্ড কি। হ্যাঁ, যে একটা ইস্যু নিয়ে লিখতেছেন, যে একটা বিষয় নিয়ে লিখতেছেন, এই বিষয়ের একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ইন্ট্রোডাকশনের ভিতরে উল্লেখ করবেন। এরপর হচ্ছে কি অ্যাড্রেস দ্য রিডার্স হোম দ্য রিসার্চ উইল বেনিফিট। এবং এই এই রিসার্চটা কাদেরকে উপকার দিবে, যেমন লয়ার্স অথবা পলিসি মেকার্স অথবা দায়ী, যারা দাওয়ার কাজ করে, অথবা যারা রিসার্চার গবেষক। হ্যাঁ, মানে কোন ফিল্ডের লোকদেরকে এই রিসার্চটা উপকার দিবে, এই রিসার্চটা কাদের জন্য উপকারী হবে, এটা আমরা ওখানে উল্লেখ করতে হবে ইন্ট্রোডাকশনের ভিতরে। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে কি হোয়াট দ্য হোল রিসার্চ টক্স অ্যাবাউট শুড বি কনসাইজলি মেনশনড। এরপরে লাস্টে দিয়ে আপনাকে উল্লেখ করতে হবে যে এই পুরো আর্টিকেলটা কি কি বিষয়ে আলোচনা করেছে, কোন কোন বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে, আলোচনা করা হয়েছে, এগুলো সংক্ষেপে আপনি কি উল্লেখ করতে হবে ইন্ট্রোডাকশনের লাস্টে দিয়ে। যেমন প্রথম অংশে কি, দ্বিতীয় অংশে কি, তৃতীয় অংশে কি, এভাবে আপনাকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে কি রিসার্চ মেথোডোলজি। রিসার্চ মেথোডোলজি অংশে আপনি আর্টিকেলের ভিতরে রিসার্চ মেথোডোলজি এই অংশটা অবশ্যই থাকবে। তো এখানে উল্লেখ করবেন যে হোয়াট টাইপ অফ রিসার্চ মেথোডোলজি হ্যাজ বিন ইউজড শুড বি মেনশনড। যে আপনি এই রিসার্চটা করতে গিয়ে, এই আর্টিকেলটা লিখতে গিয়ে আপনি আপনি কোন ধরনের রিসার্চ মেথোডোলজি অ্যাপ্লাই করেছেন, এটা আপনাকে এখানে রিসার্চ মেথোডোলজিতে উল্লেখ করতে হবে। হোয়াট টাইপস অফ ডেটা হ্যাভ বিন ইউজড শুড বি মেনশনড। আপনি এই রিসার্চটা করতে গিয়ে কোন ধরনের ডেটা আপনি ব্যবহার করেছেন এটা এখানে উল্লেখ করতে হবে। হাউ ডেটা হ্যাজ বিন কালেক্টেড শুড বি ডেসক্রাইবড। আপনি কিভাবে ডেটা কালেক্ট করেছেন, এখানে কি প্রাইমারি ডেটা নাকি সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা হলে এটা কিভাবে আপনি কালেক্ট করছেন, এটা কি আপনি ইন্টারভিউর মাধ্যমে করছেন নাকি সার্ভের মাধ্যমে না কিসের মাধ্যমে, এটা আপনি ওখানে বর্ণনা দিবেন। এরপর হচ্ছে কি ইজ ইট কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ শুড বি ইলাস্ট্রেটেড। আপনি যেই মেথোডোলজিতে রিসার্চটা করেছেন এই মেথোডোলজিটা কি কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ, সেটাও আপনাকে এই মেথোডোলজি অংশে বর্ণনা দিতে হবে। এরপরে আসবে কি লিটারেচার রিভিউ।
লিটারেচার রিভিউ অংশ। তো আর্টিকেলের ভিতরে আর একটা অংশ হচ্ছে কি লিটারেচার রিভিউ। আপনার কিছু আর্টিকেলে লিটারেচার রিভিউটা রাখে না, কিন্তু রাখা ভালো। হ্যাঁ, তো লিটারেচার রিভিউতে হচ্ছে কি, আমরা তো অলরেডি আলোচনা করছি যে লিটারেচার রিভিউ কি, আমাদের কাছে অলরেডি সে সম্পর্কে নলেজ আছে। আর্টিকেলের ভিতরে লিটারেচার রিভিউর একটা অংশ থাকে, এটা হয়তো বা হাফ পেজ অথবা এক পেজ, মানে প্রত্যেকের চাহিদার আলোকে লিখে থাকে। তো এই লিটারেচার রিভিউর ভিতরে কি কি থাকতে হবে? অনলি সিলেক্টিভ অ্যান্ড রিলিভেন্ট আর্টিকেলস শুড বি রিভিউড। যে এই লিটারেচার রিভিউতে আপনি শুধু কি সিলেক্টিভ, মাত্র গুটি কয়েকটা আর্টিকেল আপনি এখানে রিভিউ করবেন, যেগুলো হবে কি অত্যন্ত সিলেক্টিভ হবে এবং রিলিভেন্ট হবে। আপনি যে বিষয়ে রিসার্চ করতেছেন ওই বিষয়ে রিলিভেন্ট হতে হতে হবে, সম্পৃক্ত আর্টিকেল হতে হবে। যেগুলা এই বিষয়ে সম্পৃক্ত না, ওই সমস্ত আর্টিকেল আপনি এখানে রিভিউ করবেন না। এরপর হচ্ছে কি, আফটার ইচ আর্টিকেল রিভিউ এ শর্ট কমেন্ট শুড বি মেনশনড। আপনার একটা একটা করে আর্টিকেল যখন আপনি রিভিউ করবেন, প্রত্যেকটা আর্টিকেলের পরে আপনার কি থাকবে? শর্ট কমেন্ট থাকবে। এরপর হচ্ছে কি, অথর্স রিসার্চ শুড বি শর্টলি ডিসক্রাইবড অ্যান্ড অ্যানালাইজড। যে যারা অথর থাকবেন বিভিন্ন আর্টিকেলের, আপনি যেগুলো রিভিউ করবেন, এই এই অথরদের রিসার্চ গুলো আপনার শর্টলি ডেসক্রাইবড এবং অ্যানালাইজ করতে হবে। এগুলো আপনি সংক্ষেপে কি করবেন? বর্ণনা করবেন এবং অ্যানালিসিস করবেন। এরপর হচ্ছে কি, রিসার্চ গ্যাপস শুড বি শোন অ্যান্ড এক্সপ্লেইন। এবং তারা যে কোন বিষয়ে রিসার্চ করছে, আপনি আপনি কোন বিষয়ে রিসার্চ করতেছেন, তো তাদের রিসার্চ আর আপনার রিসার্চের মধ্যে গ্যাপটা কি, যে আপনি আপনি কোন গ্যাপটা পেয়েছেন, আপনি সেটা এখানে উল্লেখ করবেন। যে তারা এই বিষয়টাকে এইভাবে উল্লেখ করছে আর আমি এই বিষয়টাকে এইভাবে উল্লেখ করতে চাচ্ছি বা আমি লিখতে চাচ্ছি। তো তাদের ভিতরে যেটা ল্যাক করবে, যেটা তাদের ভিতরে নাই কিন্তু আপনি চাচ্ছেন, সেটা আপনি এখানে উল্লেখ করে দেখাবেন যে আমি এইটা কি করতে যাচ্ছি, ফুলফিল করতে যাচ্ছি, যেটা ওদের লেখাতে আসে নাই। এরপর হচ্ছে, হোয়াট ইউর রিসার্চ ইজ গোয়িং টু ফিল আপ শুড বি ইলাস্ট্রেটেড। যে আপনার রিসার্চটা কোন জিনিস, কোন গ্যাপটাকে পূরণ করতে যাচ্ছে, কোন ল্যাকিংসটা, কোন অভাবটা পূরণ করতে যাচ্ছে, এটা আপনাকে দেখাতে হবে এই লিটারেচার রিভিউর এট দ্য এন্ডে, একেবারে শেষ অংশে। এরপরে হচ্ছে কি, আপনার বডি ডেভেলপমেন্ট অফ দ্য আর্টিকেল। হ্যাঁ, তাহলে লিটারেচার রিভিউর পরে আপনি আপনার আর্টিকেল শুরু করবেন, মানে কি মূল লেখা শুরু করবেন। যে রাইটিং শুড বি স্টার্টেড আন্ডার এ সাবটাইটেল। আপনি যখন লিটারেচার রিভিউ শেষ করবেন তখন একটা সাবটাইটেল দিবেন। সাবটাইটেল দিয়া তখন আপনি কি কি করবেন? আপনার লেখা শুরু করবেন আর কি, মূল লেখা শুরু করবেন। তারপরে ইচ প্যারাগ্রাফ শুড বি বিগান উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা কি করতে হবে? একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। সাইটেশন শুড বি গিভেন এট দ্য এন্ড অফ ইচ ক্লেম। আপনি যতগুলো ক্লেম করবেন আপনার লেখার মধ্যে, প্রত্যেকটা ক্লেমের সাথে আপনাকে কি দিতে হবে? সাইটেশন দিতে হবে। তো এই সাইটেশন আপনি কোথায় পাইছেন? আপনি যে আর্গুমেন্ট দিচ্ছেন, এই আর্গুমেন্ট আপনি কোথায় পাইছেন? আমরা যে কিছু দাবি করতেছেন রিসার্চের মধ্যে, লেখার মধ্যে, আপনি এই দাবি কোথায় পাইছেন? কারণ আপনাকে যখন কিছু বলতে হবে তখন কিন্তু দলিল দিয়ে কথা বলতে হবে। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমাদের কথার এভিডেন্স দেখাও, দলিল দেখাও। তো আপনি যখন কোনো কথা বলবেন তখন আপনাকে দলিল দিয়ে ওখানে লিখতে হবে। স্কলার্স অপিনিয়ন্স শুড বি এক্সপ্লেইনড ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। যে স্কলাররা ওখানে যত মতামত দিবে এগুলাকে আপনি আপনার ভাষায় কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। ওদেরটা তো অবশ্যই উল্লেখ করতে হবে। করার পরে আপনি ওদের কথার আপনি কি করবেন? ওদের ডেফিনেশন, ওদের সংজ্ঞার আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনার নিজ ভাষায়। নিজ ভাষায়, নিজ ভাষায় মানে কি? বাংলা ভাষা না, মানে আপনার মতে আপনি আপনার ওয়েতে ব্যাখ্যা করবেন। তারপরে কি, কম্পারিজন অ্যামং দ্য অপিনিয়ন্স অফ স্কলার শুড বি মেড। এই আর্টিকেল লিখতে গিয়ে আপনার ওখানে কি করতে হবে? আপনি যদি মনে করেন কোন কম্পারেটিভ অ্যানালিসিস করেন, যে মনে করেন এই স্কলার মনে করেন অনেকগুলি স্কলার ওপিনিয়ন যখন আপনি একসাথে নিয়ে আসবেন, তখন আপনাকে কি করতে হবে? কম্পারিজন করতে হবে।
কম্পারিজন আপনাকে অবশ্যই করতে হবে। এবং ওপিনিয়ন অফ স্কলার্স দ্যাট ইউ প্রিফার শুড বি ডিসক্রাইবড। এই আপনার সমস্ত স্কলারদের ভিতরে আপনার কার ডেফিনেশনটাকে আপনি প্রাধান্য দিয়ে থাকেন, কারটা আপনার কাছে ভালো ভালো ল- লাগে, অথবা কারটা আপনার কাছে অত্যন্ত সুইটেবল মনে হয়, এটা আপনি ওখানে উল্লেখ করবেন। এবং এটা কেন সুইটেবল মনে হয় আপনি আপনি সেটারও ব্যাখ্যা দিতে হবে। হোয়াট ইজ ইউর আর্গুমেন্ট শুড বি স্টেটেড। তো তাদের কি আর্গুমেন্ট, আপনার কি আর্গুমেন্ট, এটা আপনাকে কি করতে হবে, বর্ণনা দিতে হবে। অথবা এই ক্ষেত্রে আপনিও কি করতে পারেন, আপনিও নিজের মতো করে একটা সংজ্ঞা বানাতে পারেন, যে যেটা হতে হবে কি ইউনিক হতে হবে। যদি কারো কারো সংজ্ঞার সাথে মিলে যায়, তখন আপনারটা কি হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। এখানে রিসার্চের জগতে আপনারও কি থাকতে হবে, অবদান থাকতে হবে, মানে আপনারও পাওয়ার আছে নলেজ ক্রিয়েশনের। যেমন একটা কথা বলি, যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সম্পর্কে একটা এই আলোচনা আসে, সেটা হচ্ছে উনি বলতেছেন যে আমি যে রিসার্চ করি, আমি যে লেখালেখি করি, তো আমি প্রথম দেখি যে একটা ইস্যু নিয়ে যখন আমি লিখি, তখন দেখি এই সম্পর্কে কোরআনে কি আছে। এরপরে যদি কোরআনে না পাই, আমি দেখি এই সম্পর্কে হাদিসে কি আছে। যদি রাসূলের হাদিসে না পাই, আমি পরে দেখি এই সম্পর্কে রাসূলের সাহাবীরা কি বলছে। তো রা- রাসূলের সাহাবীদের ভিতরে যদি আমি এই সম্পর্কে কোনো কথা না পাই, তখন আমি দেখি তাবিদের ভিতরে। হ্যাঁ, তাবিদের ভিতরে কি আছে। তো যখন দেখি যে যে তাবিদের বিষয়টা আসে, তখন আমি 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 এখানে এইভাবে বে- এইভাবে বিষয়টাকে ভাবি যে তারাও তাবি, আমিও তাবি, হুম রেজাল ও নাহানু রেজাল। যে তারা যেরকম নাকি মতামত দেওয়ার মতো যোগ্যতা রাখে, আমারও কি মতামত দেওয়ার যোগ্যতা আমি রাখি। তো এখানে মূলত কথা হচ্ছে এই, যে আপনাকেও আপনার মতামত তুলে ধরতে হবে। আপনার আপনার যেটা মেধা, যোগ্যতা, আপনার যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনিও এখানে কি করতে হবে, লিখে মানুষকে জানাতে হবে, অথবা আপনার মতামতটা আপনি তুলে ধরতে হবে সবার মতামতের পরে। ঠিক আছে, এইভাবে। তো আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে, এর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে 10 মিনিট। এরপরে আসবে কি ফাইন্ডিংস। হ্যাঁ, আর্টিকেলের পরবর্তী অংশ হচ্ছে ফাইন্ডিংস অথবা রেজাল্ট। ফাইন্ডিংস অথবা রেজাল্ট আপনাকে আর্টিকেলের ভিতরে উল্লেখ করতে হবে। এটার জন্য একটা